5 থেকে 6,000 মানুষ। যখনই এই ঘূর্ণিঝড়ের খবর শুনি তখন হৃদয়ের ভিতরে আতঙ্ক থাকে। যে কালে ঝড় ওঠে সেকালে ওই তুবনের বাড়ির চড়ে ওই বান টান সব ছিঁড়িয়ে বেরিয়ে লইয়ে যায়। বর্তমানে যে আমরা প্রতি বছরই ঝুঁকিপূর্ণ অংশ আমরা মেরামত করে শেষ করছি, তবে এখনো কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে। জলোচ্ছ্বাস যেটা হয় সেটা 8 ফিট 10 ফিট 12 ফিটের জলোচ্ছ্বাস হয়। এখন আমরা 15 ফিট আমরা হাইটে আমরা কিন্তু বাদ দিচ্ছি পুরো উপকূলীয় অঞ্চলে। ঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে জানমালের নিরাপত্তা দেয় উপকূলীয় বাঁধগুলো, কিন্তু মেরামতের অভাবে শুধু বরিশাল বিভাগে 32টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এসব বাঁধ। ইতোমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন উপকূলবাসী। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। হঠাৎ করে আমাকে 4-5 জন অ্যাটাক করছে, আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। মানে আমার পিছন থেকে ধরছে, দুইজনে ধরছে, ফোন ছিল, পানি ব্যাগে টাকা ছিল, এগুলো সব নিয়ে গেছে। ছিনতাইয়ের সাথে বেশ ভাসমান লোকজন জড়িত, তাদের স্থায়ী ঠিকানাগুলি যাচাই করা যায় না। সহযোগীদের গ্রেফতার না করার জন্য পুলিশ একটু ডিলে করে। সকল কিছু মিলিয়ে হয় দেরি হয়ে যায়। চুরি ছিনতাইকে আর মাইনর ক্রাইম হিসাবে বা ছোটোখাটো অপরাধ হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটাকে সহজে জামিনযোগ্য অপরাধের এই ধারাটা যদি পরিবর্তন করে যায়, কিছুটা হলেও, পুরোপুরি বন্ধ হবে এটা আমি বলছি না, বলার সুযোগও আমি দেখছি না, কিন্তু কিছুটা হলেও একটা পরিবর্তন আসবে। রাজধানীতে হর হামেশা হচ্ছে ছিনতাই। গ্রেপ্তার হলেও অপরাধীরা জামিনে বেরিয়ে আসছে। আর ঝামেলা এড়াতে মামলা করেন না ভুক্তভোগীরা। সমস্যার সমাধানে আইনের ধারা সংশোধনের তাগিদ সমাজ বিশেষজ্ঞদের। এ নিয়েও প্রতিবেদন রয়েছে এখন সকালে। তবে শুরুতেই উপকূলীয় বাঁধগুলো সংস্কার প্রসঙ্গ। ঘূর্ণিঝড়ের মৌসুম এলেই দুশ্চিন্তায় পড়েন উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধের আশেপাশের বাসিন্দারা। বরিশাল বিভাগে উপকূলীয় বাঁধের 32টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে 8টি পয়েন্ট বেশি ঝুঁকিপূর্ণ। আগেভাগেই ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত না হওয়ার ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। এদিকে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলছেন সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাবেন ফেরদাউস সোহাগ। প্রায় প্রতি বছরই বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হয়, কখনো কখনো তার রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এতে ঘটে প্রাণহানি, নষ্ট হয় ফসল ও সম্পদ। তাই ঘূর্ণিঝড়ের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন উপকূলীয় এলাকার বেড়িবাঁধের আশপাশের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড, যাতে ঝড়ের সময় উপকূলীয় এলাকায় পানি ঢুকতে বাধা দেয়। তবে ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আমফানের আঘাতে বরিশাল বিভাগের বেড়িবাঁধের ৭৯টি পোল্ডারের মধ্যে ২৮ কিলোমিটারের ৩২টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৬টির কাজ চলমান রয়েছে। তবে বাকি ২৬টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের সময় সাগরের পানি ফুঁসে ওঠে। প্রথম আঘাত হয় এই বাঁধগুলোতে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আমপানের সময় এই ৪৭/৪ নং পোল্ডারের ঠিক এই স্পটটিতে আঘাত এনেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল স্পটটি। এরপর মেরামত করা হয়, কিন্তু তাতে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। 5 থেকে 6,000 মানুষ। যখনই এই ঘূর্ণিঝড়ের খবর শুনি তখন হৃদয়ের ভিতরে আতঙ্ক থাকে, ভয়ে থাকি, কোথায় যাব, কি করব। যে কালে ঝড় ওঠে সেকালে ওই তুবনের বাড়ির চড়ে ওই বান টান সব ছিঁড়িয়ে বেরিয়ে লইয়ে যায়। ঘূর্ণিঝড়ের খবর শুনলে তো আমাদের ভিতরে অনেকটা ভয় কাজ করে। আমরা ভয় পাই যে ছেলে নিয়ে বাবু নিয়ে কোথায় যাবো, নদীর পেল লগে রাস্তা ছুটে গেলে আমরা কই যাইয়া দাঁড়াম। আমাকে ওই রাস্তাটা যদি ঠিক করে দেয় আমরা অনেক ভালো থাকতে পারি। তবে ঘূর্ণিঝড়ে ক্ষতির অন্যতম কারণ হিসেবে দেখা যায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনীহা। ঝড়ের আগে সতর্কতায় মাইকিং করা হলেও বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না স্থানীয়রা। যেসব এলাকায় মানুষজন সিপিপির স্বেচ্ছাসেবকদের কথা গুরুত্ব দিয়েছে, ওই এলাকাতে দেখেছি যে ক্ষতি অনেক কম হয়েছে। যেখানে সাইক্লোন শেল্টার আছে সেখানে ক্ষতি কম হয়েছে। অর্থাৎ মানুষ, এলাকার জনগণ সচেতন যেখানে, সেখানেই মূলত ক্ষয়ক্ষতি কম হয়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় বরিশাল অঞ্চলের নদী অন্য যে কোনো এলাকার তুলনায় বড়, ফলে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা বেড়ে যায়। এই বেড়িবাঁধগুলি অধিকাংশই মাটির বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের
এখন বর্তমানে যে আমরা প্রতি বছরই মেরামত করি এবং মেরামত করার ফলে দুর্বল বেড়িবাঁধগুলি অনেক ঝুঁকিপূর্ণ অংশ আমরা মেরামত করে শেষ করছি। তবে এখনও কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে। 6টা পয়েন্টে আমরা মেরামত কাজ করছি এবং আশা করতেছি যে আর কিছুদিনের মধ্যে এটা মেরামত হয়ে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত সাগরে সবথেকে বেশি নিম্নচাপ সৃষ্টি হয়। তবে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত শেষ না হওয়ায় এবারে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। 69টা পোল্ডারের মধ্যে 32টাই ঝুঁকিপূর্ণ। একটা সুপার সাইক্লোন জনিত টাইডাল সার্জ বা স্টর্ম সার্জের কারণে বিস্তীর্ণ এলাকায় আপনার হচ্ছে এই লবণাক্ত পানি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের বিশাল এলাকা আপনার হচ্ছে লবণাক্ত জনিত কারণে আপনার হচ্ছে ফেলো হয়ে যাবে, সেখানে কোনো ফসল উৎপন্ন হবে না, যেটা আমরা সিডর এবং আমপানের পর দেখেছি। তো এক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করতে পারে, আমাদের একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে। সম্প্রতি বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে যায়। সে সময় সাগরের নোনা পানি বেশ কয়েক মাস স্থায়ী হয়েছিল ফসলের মাঠে, যার প্রভাব পড়ে ফসল উৎপাদনে। পানি সম্পদ প্রতিমন্ত্রীর আশ্বাস, এবার আর সেরকম হবে না। এখন কিন্তু পানি যে আসে সেটা শুধু জোয়ার ভাটার পানি না, জলোচ্ছ্বাস যেটা হয় সেটা 8 ফিট 10 ফিট 12 ফিটের জলোচ্ছ্বাস হয়। তো আমরা সেটাকে এই জলোচ্ছ্বাস থেকে আমরা উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য আমরা সেখানে এখন আমরা 5 মিটার মানে 3 5 15 ফিট আমরা হাইটে আমরা কিন্তু বাঁধ দিচ্ছি পুরো উপকূলীয় অঞ্চলে। এবং আমাদের আরও 10টা প্রকল্প বাস্তবায়নের আছে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড আসলে আমরা কাজ শুরু করবো, সমীক্ষা হয়ে গেছে। বরিশাল বিভাগের বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত পোল্ডারগুলোর মধ্যে পটুয়াখালীতে 10টি, কলাপাড়ায় 4টি, বরগুনায় 7টি এবং ভোলায় 3টি। এর মধ্যে পটুয়াখালীর 3টি, কলাপাড়ার 1টি এবং বরগুনার 4টি অংশ অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরিশাল বিভাগের বেশিরভাগ বাঁধ বরগুনা ও পটুয়াখালী জেলায় অবস্থিত। বিগত বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় সাগরের নিকটবর্তী হওয়ার কারণে এই দুই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু তুলনামূলক বেশি হয়েছে। গোটা উপকূলবাসী নিরাপত্তায় এই বাঁধ নির্মাণকালে সরকারের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। ফিরদাউস সোহাগ, এখন চর ধুলাসার, কলাপাড়া, পটুয়াখালী। ভোলায় 334 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও এর 287 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ, ফলে প্রায়ই জোয়ারের পানিতে প্লাবিত হয় বিভিন্ন এলাকা। এই অবস্থায় সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা থাকায় আতঙ্কিত উপকূলবাসী। এই বিষয়ে আরও জানাতে ভোলার ইলিশা ভাঙতের খাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, দুর্যোগ মোকাবিলায় ভোলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উপকূলবাসীর শঙ্কা তাতে আসলে দূর হবে কিনা? দ্বীপ জেলা ভোলার চারপাশে নদী এবং সাগর উপকূলে হওয়ায় যে কোনো ঝড় জলোচ্ছ্বাস আসলেই কিন্তু উপকূলীয় এলাকায় ভোলায় কোনো না কোনো আঘাত রেখে যায়। সেই শঙ্কা কিন্তু উপকূলীয় এলাকা বেড়িবাঁধের এলাকায় যে সকল বসতি রয়েছে তারা কিন্তু আতঙ্কে থাকেন। এবারও যখনই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে, তারপর পরই কিন্তু উপকূলীয় এলাকা ভোলার যে বেড়িবাঁধ রয়েছে, প্রায় 334 কিলোমিটার বেড়িবাঁধের পাশে যে বসতি রয়েছে তারা একরকম আতঙ্কে রয়েছে। কেননা 334 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে মাত্র 47 কিলোমিটার বেড়িবাঁধ হচ্ছে স্থায়ী সিসি ব্লক দ্বারা বেষ্টিত। এবার এর পরপরই 55 কিলোমিটার জিওব্যাগ ডাম্পিং করা, বাকি সবগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেছে পানি উন্নয়ন বোর্ড। এর কারণে কিন্তু শঙ্কিত এই উপকূলবাসী। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য 743টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও 14,000 স্বেচ্ছাসেবী কিন্তু রেড ক্রিসেন্ট এবং সিপিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। এছাড়াও যে যখনই কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে তার জন্য শুকনো খাবারের কিন্তু প্রস্তুত রাখার কথাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উপকূলবাসীর পক্ষ থেকে বরাবরই কিন্তু বলা হয় যে যখনই কোনো ঝড় জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা সরকারের পক্ষ থেকে ঝড়ের ভিতরে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, জিও ব্যাগ ডাম্পিং সহ অন্যান্য পদক্ষেপ। কিন্তু যে উপকূলবাসী বলছে যে যাতে করে ঝড় জলোচ্ছ্বাসের আগের মুহূর্তে শুষ্ক মৌসুমে যদি এই যে 147 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে যদি কোনো সংস্কারের কাজ করা হয় তাতে করে উপকূলবাসীর সংখ্যা কিছুটা কমবে বলেও তারা বলছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য।
ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। কত শত পদক্ষেপ, অভিযানে কত মানুষ গ্রেফতার, তবুও কেন থামানো যাচ্ছে না রাজধানীর ছিনতাই? আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েও কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা? দায় কার? কিভাবে অপরাধীর এই পথ থেকে ফেরানো যাবে? এর পেছনের উত্তর খুঁজেছেন রাব্বি হোসেন। ক্যামেরায় ছিলেন কাজী ফখরুল। ধরার সঙ্গে সঙ্গে তারা মানি ব্যাগ, মোবাইল নিতে চাইছিল, নিতে পারে না। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন রুহুল আমিন। মাসখানেক আগে অফিসে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। জোরপূর্বক মোবাইল মানিব্যাগ কেড়ে নেওয়ার সময় বাধা দিলে আক্রমণের শিকার হন তিনি। সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন এখন টিভিকে। হঠাৎ করে আমাকে 4-5 জন অ্যাটাক করছে, আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আমার হাত জখম হয়ে গেছে। তখন রক্তাক্ত অবস্থা আমাকে কিছু সংখ্যক লোক আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার সাথে সাথে আমাকে ইমার্জেন্সি ভর্তি করা হয়। রাজধানী ঢাকায় হরহামেশায় যে অপরাধগুলো ঘটে থাকে তার অন্যতম হলো ছিনতাই। ছিনতাইয়ের সম্মুখীন হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। মানে আমার পিছন থেকে ধরছে, 2 জনে ধরছে, আর সামনে একজন ছিল। তো আমার কাছে ফোন ছিল, একটা হেডফোন ছিল, পানি ব্যাগে টাকা ছিল, এগুলো সব নিয়ে গেছে। আমাকে মনে করেন রাস্তার ভিতরে একা মনে করেন ছিনতাইকারী ধরছে, গলায় ছুরি ধরা। আমার যদি বলে যে তোমার গাড়ি আমি রেখে দিব, এখন আমার কিছু করণীয় আছে ওই টাইমে। কোনো কোনো সময় ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন এসব অপরাধীরা। তখন বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই যেমন ডেমরা এলাকায় ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন মোহাম্মদ নাদির ওরফে নাদিরা। সিসিটিভি ফুটেজও মেলে তার প্রমাণ। খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী শতাধিক। 10টা বাজলে বাড়িতে পারি না এরকম মনে হয়। 4-5 জন আমার লোক মহিলা ছিল, আমার ভাই ছিল, আমি এই গেট দিয়ে ঢুকছি, ওরা 3 জন দেখছি এখানে ছিল, আরেকজন ওই পাশ দিয়ে আসছে। আসার পরে মহিলা মানুষ তো আতঙ্কে চিৎকার পারতেছে। আর ব্যাপারে এমন কোনো লোক নাই আপনারা জিজ্ঞাসা করলে বলবেন 12টা বাজে জানতে যাইতেই পারে না। 12টা বাজে কোনো পাবলিক লোক গেলেই রেখে দেয়। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জানা যায় এই চক্রের প্রধান নাদিরের বিরুদ্ধে রয়েছে 24টি মামলা। ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলার পাশাপাশি রয়েছে খুনের মামলাও। গত 10 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন মামলায় যতবার গ্রেফতার হয়েছে ততবারই জামিনে বের হয়েছে। বের হয়ে জড়িয়েছে একই অপরাধে। ছিনতাইয়ের সাথে বেশ ভাসমান লোকজন জড়িত। আজকে যদি সে যাত্রাবাড়িতে বাস করে, আগামী মাসে সে হয়তোবা রূপনগরে বাস করবে, পরের মাসে সিদ্ধিরগঞ্জে। তাদের স্থায়ী ঠিকানাগুলি যাচাই করা যায় না, তারা এনআইডির আওতায় আসে না, আনানো হয় নাই, আনানো যায় নাই। পাশাপাশি তাদের বাসার ঠিকানা সঠিকভাবে যাচাই করা যায় না। আপনারা জানেন যে প্রসিকিউশনে কিন্তু একটা আসামির তার স্থায়ী ঠিকানা বা তার ঠিকানা কিন্তু একটা পার্ট, একটা ফ্যাক্টর। এছাড়া থাকে যে দীর্ঘ সময় পলাতক থাকে, তার সাথে সহযোগী থাকে। সহযোগীদের গ্রেফতার না করার জন্য পুলিশ একটু ডিলে করে, যে সহযোগী গ্রেফতার করে হয়তো বা চার্জশিটটা দিব। সকল কিছু মিলিয়ে হয়, দেরি হয়ে যায়। এই শহরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত নাদিরের মতো এমন অপরাধীর সংখ্যা মোটেও কম নয়। মহানগর পুলিশ বলছে তাদের কাছে কয়েক হাজার ছিনতাইকারীর তথ্য রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে ধরা পড়া এসব অপরাধীরা জেল খেটে যখন জামিনে বের হয়, আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, একজন আসামির বিরুদ্ধে যখন এত মামলা, সে কিভাবে এত সহজেই জামিন পেয়ে যায়? আর তার এই জামিনের পেছনে কারা কাজ করে জানতে চাই আইনজীবীদের কাছে। ডাকাতি হওয়ার জন্য কিছু এলিমেন্ট স্যাটিসফাই করতে হবে, ছিনতাই হওয়ার জন্য কিছু এলিমেন্ট স্যাটিসফাই করতে হবে। হয়তো আমাদের এফআইআরটাতে এলিমেন্টসগুলোকে প্রপারলি আনতে পারা হয়নি, কারণ যিনি ভিকটিম উনি তো ওনার মতো করে ঘটনাটা বলেন, কিন্তু আইনের সাথে এটাকে মিলিয়ে ওই অফেন্সটা ক্রিয়েট করার জন্য যেভাবে করে জিনিসটা আনা প্রয়োজন, হয়তো ওখানটাতে কোনো ঘাটতি থেকে যায়। যারা কিনা এই মামলায় সাক্ষী দিত, পুলিশকে সহায়তা করতে হয়তো বা, তারা সহায়তা করতে পারে না, তাদের ভয়েই আর সহায়তা করতে পারে না। তাদের ভয়ে যখন সহায়তা করতে পারে না, তখন তদন্ত রিপোর্টটা সঠিকভাবে আসে না। তদন্ত রিপোর্টটা যখন সঠিকভাবে আসে না, তাহলে তো মামলাটা কিভাবে টিকবে? ছিনতাইয়ের সময় প্রায়ই ঘটছে খুনের ঘটনাও। ফলে প্রচলিত আইনের ধারা সংশোধন করা প্রয়োজন মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। চুরি ছিনতাইকে আর মাইনর ক্রাইম হিসাবে বা ছোটোখাটো অপরাধ হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। কারণ ডাকাতি বা ছিনতাই করতে গিয়ে কাউকে হত্যা করছে, সব কিছু মিলে একটা চক্র তো গড়েছে। সেই চক্রকে সহযোগিতা করার জন্য আরও অনেক ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের ধাপে ধাপে বা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু রয়েছে।
এদের বিরুদ্ধে ব্যবস্থার একটা প্রসঙ্গ, পাশাপাশি আইন পরিবর্তন করে এটাকে সহজে জামিনযোগ্য অপরাধের এই ধারাটা যদি পরিবর্তন করে যায়, কিছুটা হলেও, পুরোপুরি বন্ধ হবে এটা আমি বলছি না, বলার সুযোগও আমি দেখছি না, কিন্তু কিছুটা হলেও একটা পরিবর্তন আসবে। প্রচলিত আইনের ফাঁকফোকর বন্ধ করার পাশাপাশি ছিনতাই রুখতে নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ তৈরি হলেই কমে আসবে এসব অপরাধ, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নিরলস কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বীকৃতি হিসেবে 1973 সালের এই দিন বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুর শান্তির নীতি আদর্শ মেনে বাংলাদেশকেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে হবে। আরো জানাবেন দেবরাজ দেব। যে বিশ্বে থাকার কথা ছিল শান্তি সমৃদ্ধি, সেখানে দেশে দেশে এখন যুদ্ধ বিগ্রহে মানুষ ঘরহীন, আধুনিক অস্ত্রে বরণ করে নিতে হচ্ছে মৃত্যু। শান্তি ও মানবাধিকারের বার্তা এখন যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ হোক, আর ইউক্রেন রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ, কিংবা বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট, সবই যেন পৃথিবীকে ফেলে দিয়েছে অশান্তির সাগরে। যদিও এই অশান্তি প্রাচীনকাল থেকেই চলে আসছে, যা দিনে দিনে প্রযুক্তিগত উৎকর্ষতায় তৈরি নিত্য নতুন মরণাস্ত্র ব্যবহারে হয়েছে আরও রক্তক্ষয়ী। তবুও কিছু মানুষ এই অশান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছেন মানবজাতির কাছে মহামানব। যে পৃথিবীতে সুখে শান্তিতে মানুষের বসবাসের স্বপ্ন দেখতেন, শোষণের বিরুদ্ধে আমৃত্যু ছিলেন সোচ্চার, তেমনি একজন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সুচিন্তিত নেতৃত্ব ও আত্মত্যাগ স্বাধীন করেছে দেশকে। বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে অবদান রাখায় 1973 সালের এদিন অর্থাৎ 23 মে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় 140টি দেশের প্রায় 200 সদস্যের উপস্থিতিতে বঙ্গবন্ধুকে দেওয়া হয় জুলিও কুরি পদক। সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে এই পুরস্কার দিতে সম্মত হয় পরিষদ। বিশ্ব শান্তির জন্য তিনি যেসব দেশ বিশ্ব শান্তির পক্ষে ছিল, তিনি তাদের সাথে সংযোগ স্থাপন করলেন। জুলিও কুরি পুরস্কার পাওয়ার পর বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে হোক না কেন, বাঙালি জাতি নিপীড়িত, নির্যাতিত, শোষিত, শান্তি ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষের চিরসাথী হয়ে থাকবে। শান্তির প্রয়োজন বাংলাদেশের চেয়ে কেউ কিন্তু বেশি বুঝবে না। সেই কারণেই কিন্তু বিশ্ব শান্তি পরিষদ এই পদক, এই সম্মান বঙ্গবন্ধুকে দিয়েছে। বঙ্গবন্ধু কিন্তু এই পদককে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছে। বঙ্গবন্ধুর শান্তির সেই বার্তা আজও প্রযোজ্য। পৃথিবীতে যখন এখনও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের ন্যায্য স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তখনও বঙ্গবন্ধুর আদর্শে গঠিত দেশ চুপ করে নেই বলে মনে করেন গবেষকরা। মানব জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে কিন্তু এই সংগ্রামে অংশ নিতে হবে। এবং এখন দেখেন বিশ্বে একসময় মনে হইতো আমেরিকা রাশিয়ার দ্বন্দ্ব, এখন দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, দেখা যাচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনিদের হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবং এই শান্তির সংগ্রামের প্রতি যারা বাধা, তাদেরকে মোকাবেলা করা এটা মানবজাতির দায়িত্ব। এবং বিশ্বের শান্তিকামী মানুষও মনে করে যে বাংলাদেশ শান্তির পক্ষে। শেখ হাসিনা নিজেও সামরিক জান্তা শাসনের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব রেখে এসেছেন। এমনকি ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সে কথা বলেছেন। আজকে বাংলাদেশ বিশ্বের শান্তির জন্য অনেক জায়গায় দুতিয়ালি করছে। 1959 সাল থেকে শুরু হওয়া জুলিও কুরি পদক বঙ্গবন্ধুর আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতও পেয়েছেন। সম্প্রতি বিশ্ব শান্তির অন্যতম নেতা বঙ্গবন্ধুর নামে আগামী বছর থেকে একই দিনে বঙ্গবন্ধু শান্তি পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের রাজধানী দিল্লিতে। দেবরাজ দেব, এখন, ঢাকা। ফেলে দেওয়া সিমেন্টের বস্তা থেকে পণ্য তৈরি ও বাজারে তা বিক্রি করে লাভবান হচ্ছেন সিলেটের ঘাসিটুলা এলাকায় বেশ কয়েকটি পরিবার। গত 6 থেকে 7 বছরে বেকারত্ব ঘুচিয়ে এসব পরিবারের উপার্জনের একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে এই সিমেন্টের বস্তা। বস্তা থেকে নানা ধরনের পণ্য তৈরি করে কেউ কেউ বছরে আয় করছেন লাখ টাকারও বেশি। সঠিক পরামর্শ আর সহযোগিতা পেলে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এদের অনেকেই। রাকিবুল রাফির প্রতিবেদনের ছবি তুলেছেন অনিল কুমার পাল।
সুরমার ঘোলা জলে কর্মব্যস্ত সিলেট নগরীতে অস্থায়ীভাবে বসবাসরত মহিন মিয়া। পরিত্যক্ত সিমেন্টের বস্তা ধুয়ে মুছে পরিষ্কার করছেন তিনি। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কাজ করেই সময় পার করেন তিনি। বলছিলেন এই পেশাটি তাকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিয়েছে। গত ৫ বছর থেকে শুধু এই কাজ থেকে তার মাসিক আয়ও নেহায়েত কম নয়। সিলেটে বেতের বাজার আসে, এগুলার আমরা কাজ করি, খুল্লা টুল্লা দেয়, আবার কাজী বাজার সিলাইয়া যায়, আবার বিক্রি হয়, বিভিন্ন কাজে লাগাইতে হয়, ধান শুকাইতে লাগে। বেরোলবা করে আয় করে হয় মাসে ১৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা। এরপরে আমরা কিছু টোটাল কিছু লাভ হয়, এটা দিয়ে চলে যায় আর। সিলেটের কোল ঘেঁষে বয়ে চলা এই সুরমা নদী তীরে এমন কর্মযোগ্য প্রতিদিনকার চিত্র। এই পেশাতেই নির্ভর করে অনেকেই বসত ভিটা গড়ে তুলেছেন সুরমার পাড়ে। অন্তত শতাধিক পরিবার সিমেন্টের খালি বস্তা সংগ্রহ করে কেউ ধোয়া মোছার কাজ করেন, আবার কেউ বা সেলাই প্রক্রিয়ায় যুক্ত হয়ে নানান ধরনের ত্রিপল, ব্যাগসহ নানা উপকরণ তৈরির শ্রমিক হিসেবে কাজ করেন। বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। যারা আছেন নানা দৈন্যদশায় তারাই এই পেশাটিকে বেছে নিয়েছেন। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমানভাবে। আমরা ওই শিলানিটাই দিই, একটা বস্তা দেয় ১.৫ টাকা। এর মাঝে তেল খরচ আছে, মিশিংয়ের খরচ আছে, সুতা আছে। আমরা আর কি মনে সেলাই করার বাদে মনে করো বাচ্চা খরচা নিয়ে সংসার চলে। মোটামুটি ১২-১৩ হাজার টাকা রুজি হয়। টাকার থেকে মাল আনলে পরে তারা কোলা দোয়া করে দেয়, আমরা সেলাই করি। তো ও ৪০০ মাল সেলাই হয়, এরপরে ১.৫ টাকা করে ফিস। সকাল ৮টার সময় ১,০০০ বস্তা খুললে মাগরিবের পরে যায় ৩০০ টাকা। চট, ত্রিপল, গ্রো ব্যাগ ও বাজারের ব্যাগের প্রচুর চাহিদা থাকায় একই এলাকায় গড়ে উঠেছে ৪০টিরও বেশি পাইকারি দোকান। এক একজন ব্যবসায়ীর বিনিয়োগও কম নয়। কোনো কোনো ব্যবসায়ী কয়েক লাখ টাকা বিনিয়োগ করে লাভবান হচ্ছেন বেশ। সারা বছরে আমরা বৈশাখ মাস এবং অগ্রহায়ণ মাস, ওই ২ মাসে সিলেটের কিছু দান ওঠে, আমরা ওই সময় মালটা বেশি বিক্রি হয় আর কি। এই সময় ধরা গেছে আপনার প্রতি প্রায় ৩০ থেকে ৩৫টা দোকান আছে। একটা দোকানে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ বা ৩ লক্ষ বস্তা বিক্রি করতে পারে প্রায় ৩০ থেকে ৩৫টা দোকানদারে। এছাড়াও আপনার বার্ষিক যে প্রতি মাসে যেটা বিক্রি হয়, আপনার প্রতি মাসে গড়ে একটা দোকানদারে ৫০ থেকে ৬০ হাজার বস্তা বেচতে পারে আর কি, সিমেন্টের বস্তার এই শর্টগুলো আর কি। তবে ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন এসব পণ্য সিলেটে একটি সম্ভাবনাময় খাত। প্রত্যন্ত এলাকায় অনেকেই রয়েছেন যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করছেন, যা আমাদের বাংলাদেশের সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন যারা রুরাল এলাকাতে কাজ করছেন তাদের জন্য আমি বলবো তারা যেন সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারেন, সঠিক জায়গায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক রতন না পেলেও এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষরা পেয়েছেন একটি কর্মসংস্থান, যেখানে ফেলনা জিনিস থেকে তৈরি করা সামগ্রী সাহায্য করছে দেশের আর্থসামাজিক খাত। সমাজের বিত্তবান, উদ্যোক্তা ও সরকারি সহযোগিতা পেলে তাদের দৈন্যতা দেখবে নতুন ভোরের মুখ। রাকিবুল রাফি, এখন সিলেট। এখন সকালের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, একটু পরে ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। কুমিল্লায় খরস্রোতা তিতাসের বুকে এখন ধান ও বীজতলা, মিলছে না মাছ, সেচের পানির অভাবে বিপাকী কৃষক। এমন করুণ দৃশ্য বলে দেয় নদীটি বুঝি হারাতে বসেছে তার চিরচেনা রূপ ও অস্তিত্ব। নদী যখন অস্তিত্ব সংকটে, তখন শাখা প্রশাখা আর খালগুলো বিলীন হচ্ছে। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। আঁকাবাঁকা পথে বয়ে চলেছে খরস্রোতা তিতাস। কুমিল্লার মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা হয়ে নদীটি মিলিত হয়েছে মেঘনার বুকে, প্রসারিত হয়েছে নানা শাখা প্রশাখায়। সড়ক সেতু যখন গড়ে ওঠেনি, তখন এই তিতাসের বুক চিরেই যাতায়াত করত স্থানীয়রা। ব্যবসায়ীরাও পণ্য পরিবহন করত নৌপথে। সেই তিতাসের ১২ কিলোমিটার জুড়ে এখন পানি নেই। দখল, দূষণ আর নদীর যত্ন না নেয়ায় নদীতে আগের মতো পানি নেই। ফলে সেচের পানি মেলে না নদী আর খাল থেকে। প্রাণ প্রকৃতির উচ্ছ্বাস নেই নদীকে ঘিরে। পানি না থাকায় বিরান মাঠে ফসল বুনছেন স্থানীয়রা। কোথাও বাঁধ দিয়ে মাছ চাষ করছেন কেউ কেউ। কৃষিকাজ করা হইতো এবং এই নদী থেকে অনেকে আমরা পানি নিয়ে খেতাম।
পরিষ্কার পানি ছিল, নদীর পানি খেতাম। এখনো মাছও শেষ, নদীও শেষ। এই পানি দিয়া 3-4টা উপজেলার মানুষ স্কিম করছে, এরিদান করছে, এখন নদী বইরে গেছে, এখন আর সুযোগ নাই। আগে ছিল নদী নৌকা বা 3 গুণি 4 গুণি বাদাম বেড়া যাইতো সিলেট এদিক দিয়া। নদী এখন সরচর পড়ে গেছে, পানি চলাচল এখন বন্ধ হয়ে গেছে, আমাদের জমি নেওয়া করতে একটু কষ্ট হয়। নদীর গতিপথ পরিবর্তন করায় কুমিল্লার মুরাদনগর হোমনা সংযোগ সেতু থেকে তিতাস উপজেলার দাসকান্দি পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে তিতাস নদীটি এখন অস্তিত্ব সংকটে মৃতপ্রায়। এর ফলে স্থানীয় কৃষকরা পড়েছেন বিপাকে। পানি সংকটে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। এছাড়া নাব্যতা সংকটে বহু আগেই এই নদীপথে বন্ধ হয়েছে যান চলাচল, বিলুপ্ত হচ্ছে মাছসহ জলজ প্রাণী। অথচ এই তিতাসকে কেন্দ্র করে রচিত হয়েছিল 3 উপজেলা সহ স্থানীয় অর্থনীতির নানা উপাখ্যান। তিতাস আর গোমতী নদী সহ বেশ কিছু বড় খাল ঘিরে চাষাবাদ হয় মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলার 42,857 হেক্টর জমিতে। তীব্র খরতাপে পুড়ছে ফসলের মাঠ, সেচের পানিও মিলছে না চাহিদা মতো, তাতে বাড়ছে উৎপাদন খরচ। সামগ্রিক প্রভাব পড়ছে কৃষি ও মৎস্য আহরণে। এক সিজন একদম পানি পাই না, এতে যাইয়া জমিগুলি নষ্ট হয়ে যায়। 1150 টাকা পানি খরচ টাকা হয়ে গেছে। কৃষকটা অনেক ঝামেলা আছে, নদীতে পানি নাই, খালে পানি নাই, পানির জন্য খুবই ব্যাঘাত হচ্ছে, ফসল হয়ই না। সেচ ব্যবস্থার অভাবে অনাবাদি থাকে প্রায় 2,500 হেক্টর জমি। কৃষি কর্মকর্তারা বলছেন, কুমিল্লায় অধিকাংশ ফসলের মাঠই নদী ও খালের পানি নির্ভর। তাই পানির যোগান বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। নদী খননে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। যদি স্থানীয়ভাবে কৃষক যারা বা তারা জনপ্রতিনিধিদের মাধ্যমে যদি অন্য কোনো অংশ খননের তারা দাবি করে, সেক্ষেত্রে আমরা একটা স্টাডি করে সম্ভাব্যতা যাচাই করে এবং সেই সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে খননের ব্যবস্থা করব। বিএডিসি বিশাল একটা প্রকল্প নিয়েছে, সেটা খাল খনন এবং নদী খননের যে জলবদ্ধতা দূরীকরণ। আশা করা যায় যে অচিরেই আমাদের নদীগুলো পানিতে ভরাট থাকবে এবং খালগুলো যদি আমাদের এটা পুনরুদ্ধার করা যায় তাহলে কিন্তু মাঠের পর মাঠ ফসল চাষ করা সম্ভব। কম জমিতে বেশিরভাগ কৃষকই এখানে বৈচিত্র্যময় ফসল ফলাচ্ছেন, যা আশা জাগানিয়া। তাই নদীর শাখা প্রশাখা ও সেচ নির্ভর খালগুলো খনন অপরিহার্য প্রয়োজন বলছেন তিতাস পাড়ের মানুষেরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। নওগাঁয় মন প্রতি ধানের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত, তবে তা সরকার নির্ধারিত দামের চেয়ে এখনও কম। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার চকগৌরীহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আব্বাস আলী। আব্বাস, দাম বৃদ্ধির পর কোন ধান কি দামে বিক্রি হচ্ছে এবং এই মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে কতটা কম? মিম, আপনি জানেন কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় ধান কাটামারা শুরুর পর থেকে আসলে ধানের দাম ওঠানামা করছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে আবারও প্রতি মন ধানের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা মন। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে। এই হাটটি মূলত ভোর থেকেই শুরু হয়। আজ দেখেছি এই হাটে সরু বা চিকন জাতের যে ধান রয়েছে ব্রি 90, তা বিক্রি হচ্ছে 1270 টাকা থেকে 1280 টাকা মন এবং কাটারি ভোগ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1210 টাকা মন। জিরাশাইল 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 থেকে 1215 টাকা মন। এছাড়া সুবলতা ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 60 টাকা মন। তবে সবচেয়ে কম দামের যেই মোটা ধান বিক্রি হচ্ছে খাটো 10 950 টাকা থেকে 1000 টাকা মন। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে আসলে তারা যখন হাটে ধান বিক্রি করার জন্য নিয়ে আসেন, ধুলাবালি যুক্ত কিছুটা ছিটা এবং হালকা ভেজা থাকে, এই কারণে আসলে এই ধানের দামগুলো তারা কম পাচ্ছেন। তারা আরও বলেছেন যে এবছর আসলে ধান উৎপাদনের খরচ কিছুটা বেশি হয়েছে, তবে আসলে কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছেন। অর্থাৎ সরকার যে ধানের দাম নির্ধারণ করে দিয়েছে মোটা ধান 1280 টাকা মন, সে দামে আসলে তারা
বিক্রি করতে পারছে না। যদি এই 1280 টাকা মন দরে তারা ধান বিক্রি করতে পারতেন তাহলে কিছুটা লাভ থাকতো। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এই ভেজা ধান কিনে নিয়ে যাওয়ার কিছুটা শুকানোর পর আসলে কমে যাচ্ছে, যার কারণে আসলে দেখা যাচ্ছে সরকার দাম যে বেঁধে দিয়েছে 1280 টাকা, তার থেকে কিছুটা আসলে খরচটাও বেশি পড়ছে। তারা আরও জানিয়েছেন যে বিগত বছরগুলোতে আসলে তারা ধান বেশি পরিমাণে কিনতেন, মজুদ বিরোধী তেমন কোনো অভিযানে চলতো না, সেই কারণে আসলে ধানের দাম বেশি ছিল। তবে এবার আসলে তারা ধান বেশি করে মজুদ করতে পারছেন না, অর্থাৎ মজুদ বিরোধী ভয়ের অভিযান, এই কারণে আসলে ধানের দাম কিছুটা কম। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতো এবছর জেলায় প্রায় 1,92,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এই ছিল আমার কাছে এই হাট থেকে সবশেষ মিম। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী। এবার যাব ময়মনসিংহে। সেখানে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। এ নিয়ে আরও জানাতে নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এই যে বলছিলাম কাঁচা মরিচের দাম বেড়েছে, এই দাম বাড়ার পেছনে আসলে মূল কারণ কি, আর কোন সবজির দাম কতটা কমলো কিংবা কতটা বাড়লো, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। কিছুদিন আগে যে পরিমাণ তাপদাহ ছিল এবং সেখান থেকে কিন্তু অনেকটাই দিন ঠান্ডা হয়েছে, যার কারণে কিন্তু যে তাপদাহের সময় যে সবজির বাজারটা চড়া ছিল সেখান থেকে অনেকটা কমে এসেছে। আজকে ময়মনসিংহ মেছুয়া বাজারে যে পাইকারি সবজির হাটটা প্রতিদিনকার মতো বসে, আজকেও কিন্তু খুব জমজমাট পাইকারি সবজির হাট বসেছে এবং আজকে কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 5 থেকে 60 টাকা পর্যন্ত সব ধরনের সবজি প্রকার আকার ভেদে কিন্তু কমেছে। আমরা এখানে আসার পর কিন্তু যেটা দেখতে পেরেছি, শুধু কাঁচামরিচের দামটাই কিন্তু সবচেয়ে বেড়েছে। যেটা এক সপ্তাহ আগেও আপনার 70-80 টাকা কেজি ছিল, সেটা এক লাফে কিন্তু 170 থেকে 80 টাকা পর্যন্ত পাইকারি কেজিতেই বিক্রি হচ্ছে। যদিও কিছু কাঁচামরিচ ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা আসলে এখন এইখানে কাঁচামরিচটা অন্তত দেখাতে পারছি না। আমরা অন্যান্য সবজির কথা যদি বলি, যে চাল কুমড়া আমরা যেটা দেখছি সেটা প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে, যেটা গত সপ্তাহ 35-40 টাকা পর্যন্ত ছিল। ছোটো সাইজের যে বেগুনগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা কেজি। এবং এছাড়া যে অন্যান্য আরও যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে খুব ভোর থেকেই কিন্তু এই সবজির হাটটি বসে, যার কারণে পাইকার ফড়িয়া ব্যবসায়ী যারা রয়েছেন, শহরে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সবজি কিনে নিয়ে যান। চিচিঙ্গা দেখতে পাচ্ছি আমরা, প্রচুর চিচিঙ্গা সরবরাহ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 20 টাকার মধ্যে কিন্তু প্রতি কেজি চিচিঙ্গা পাইকারি দরে কেনা যাচ্ছে। করলা কেনা যাচ্ছে 20 টাকা করে। এবং যেহেতু আজকে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সব সবজিগুলো কিন্তু বিশেষ করে লাউ দেখতে পেরেছি আমরা, লাউ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় আপনার 30 থেকে 35 টাকা করে। এছাড়া ঝিঙে দেখতে পাচ্ছি আমরা, ঝিঙে বিক্রি হচ্ছে আপনার 25 থেকে 26 টাকার মধ্যে। মোটামুটি 20 থেকে 25 টাকার উপরে কিন্তু আসলে কোনো সবজি নেই, সব ধরনের সবজি কিন্তু বিক্রি হচ্ছে। মূলত এই মেছুয়া বাজারে সকালে যারা ক্রেতা রয়েছেন, তারা শহরের যে ছোটো ছোটো বাজারগুলো রয়েছে, যে পাইকার ব্যবসায়ীরা রয়েছেন, তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যান, তারপর খুচরা বাজারে কিন্তু সবজিগুলো বিক্রি করেন। যেটা আগেই বলছিলাম যে কাঁচামরিচ যেগুলো ছিল আমরা দেখতে পেরেছিলাম, সেগুলো সবগুলো কাঁচামরিচ কিন্তু বিক্রি হয়ে গেছে, যেটা খুচরা বাজারে কিন্তু 200 টাকার উপরে কাঁচামরিচ কিনতে হবে। আমরা প্রচুর চাল কুমড়া সরবরাহ দেখতে পাচ্ছি, চাল কুমড়াগুলো কিন্তু 25, 26, 30 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। এবং বরবটি বিক্রি হচ্ছে আজকে প্রায় 30 থেকে 35 টাকা করে। সব মিলিয়ে ময়মনসিংহের মেছুয়া বাজারে সবজি সরবরাহ বেড়েছে 5 থেকে 60 টাকা পর্যন্ত কমে হচ্ছে। তবে কাঁচামরিচের ঝালটা বেড়েছে, আর যেটা কৃষকরা বলছেন যে আসলে অতি বৃষ্টি এবং খরার কারণে কাঁচামরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে দামটা কিন্তু বেশি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের পাইকারি সবজি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এখন সকালে নিচ্ছি আর একটা বিরতি, একটু পরে ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। উত্তরের জেলার নাটোরে নারীদের আয়ের বড় উৎস ছাগল পালন। কোরবানির ঈদ ঘিরে অন্তত 600 কোটি টাকার ছাগল প্রস্তুত করেছেন গ্রামের দরিদ্র নারীরা। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন তারা। নাটোর থেকে মাহবুব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। ভর দুপুরে কোকিলের কুহুসুরে ডাকাডাকি, বটগাছের শীতল ছায়ায় রাখাল বালকের একটু জিরিয়ে নেওয়া।
তপ্ত দুপুরে মায়ের সাথে মাঠে ছাগল চড়াতে আসা, যেন হারিয়ে না যায় কষ্টে পালন করা ছাগল। মাঠে চড়ছে একদল ছাগল আর পাশে বসে দেখভাল করছেন গ্রামের নারীরা। মাসখানেক পরেই কুরবানি ঈদ, তাই তো ছাগল পালনে একটু বাড়তি যত্ন তাদের। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের সালেহা বেগম বছর খানেক আগে 20,000 টাকায় কিনেছিলেন দুটি ছাগল। সংসার সামলানোর পাশাপাশি বাড়িতেই পরম আদর যত্নে লালন পালন করেন ছাগল দুটিকে। ঘরে তৈরি প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করছেন। কুরবানির যোগ্য ছাগল দুটির দাম চাইছেন 70,000 টাকা। আমার বেশি চড়ার যাওয়া লাগে না। আমার যা আয় বিক্রি করলে ধরেন এখন প্রায় 70,000-এর মতন হবে। এই তো আমি সংসারের কাজের ফাঁকাফাঁকি আমি এই বরকি খাওয়াই। সালেহা বেগমের চেয়ে সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের শেফালি বেগমের গল্পটা একটু আলাদা। বাড়ির উঠানে গাছের সাথে বাঁধা তার 8 থেকে 10টি ছাগল। নিজেই এসব ছাগল লালন পালন করেন। মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া, বাড়িতে খাওয়ানো সবই করেন শেফালি বেগম। এতে বছর শেষে তার হাতে আসে মোটা অঙ্কের অর্থ, প্রয়োজন মেটান সংসারের। বছরে 2টা বিয়ান দেয়, পালিত করি বড় হলে বিক্রি করে গয়নাকাটি বানাই, অন্য বিভিন্ন ধরনের আয়োনিত করি। দিন দিন নাটোরের প্রত্যন্ত গ্রামগুলোতে গ্রামীণ নারীদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ছাগল লালন পালন। সংসার সামলানোর পাশাপাশি ছাগল পালন করে এখন বাড়তি টাকা আয় করছেন তারা। 9টা বরকি আছে, পালন করি, এই হলে চোরার ঘাস খাওয়ায়। বছরে কমসে কম 20-30 হাজার টাকা আয় হয়। বসে চাইলে তো আয় হবে না, আর একা সংসার তো চলানো সম্ভব না ছেলে মানুষের। কুরবানির মধ্যে বিক্রি করব, মেলা টাকা আয় হবে। ছাগল পালন করে অনেক আর্থিক আলাদা আমাদের হয়, আয় উন্নতি হয়। দেখা গেল ছাগল বিক্রি করে অনেক কাজে আমরা টাকাটা অনেক আবাদ বানাতে ব্যবহার করতে পারি। নাটোরে প্রতি বছর কুরবানি পশুর চাহিদা থাকে অন্তত 4 থেকে 5 লাখ। এর মধ্যে ছাগলের চাহিদা থাকে 2 থেকে 3 লাখ, যার বেশিরভাগ যোগান আসে গ্রামীণ নারীদের লালন পালন করা ছাগল থেকে। এবারের ঈদ ঘিরেও 3,20,000 ছাগল প্রস্তুত করেছেন তারা, যার আনুমানিক বাজার মূল্য 600 কোটি টাকার বেশি। একেবারে প্রাকৃতিক উপায়ে আমাদের এই ছাগলগুলি আসলে উৎপাদন করছেন মা বোনেরা। ফলে হচ্ছে কি আমাদের এই ছাগলের প্রতি কিন্তু বাহিরের যে ক্রেতা আছে তাদের কিন্তু আসলে তাদের চাহিদা বেশি। ফলে এই শুধু আমাদের এখানকার এই স্থানীয় পর্যায়ে তারা শুধু সংস্থান করছে না, এই অতিরিক্ত ছাগলগুলো কিন্তু আমরা ঢাকা, চিটাগাং বা অন্য জায়গায় কিন্তু আমরা সরবরাহ করে থাকছি। কবি জসিমউদ্দিনের আসমানি কবিতার সেই হতদরিদ্র আসমানি না হলেও নাটোরে ছাগল লালন পালন করে জীবন পাল্টে ফেলেছেন এসব আসমানিরা। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আয় পাল্টে দিয়েছে গ্রামীণ অর্থনীতিতে। আগামী দিনে তারা সহযোগিতা পেলে জীবন পাল্টে ফেলে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এসব আসমানিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর। নওগাঁর বেকার ও তরুণ যুবকদের মাঝে সাড়া ফেলেছে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন। কম পরিশ্রম ও লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। এতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। তবে আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সীমাবদ্ধতা ও খাবারের দাম বাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে খামারিদের। নওগাঁ থেকে আব্বাস আলীর তথ্য ও ছবিতে বিস্তারিত। নওগাঁর ভেতর দিয়ে বয়ে চলা ছোট যমুনায় সাঁতরে বেড়াচ্ছে শত শত হাঁস। নদীর পাশেই গড়ে তোলা উন্মুক্ত পদ্ধতির খামারের এসব হাঁসের দল বেঁধে ঘুরে বেড়ানোর দৃশ্য যে কারো মন কাড়বে। বিল, জলাশয় ও নদীর উন্মুক্ত পানিতে বাণিজ্যিকভাবে হাঁস পালন লাভবান হওয়ায় তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তেমনি এক তরুণ উদ্যোক্তা সদর উপজেলার দুবলহাটি গ্রামের রাকিব হোসেন ছোট যমুনা নদীর পাড়ে যৌথভাবে গড়ে তুলেছেন উন্মুক্ত হাঁসের খামার। মাধ্যমিক পাশ করার পর 2017 সালে 100টি হাঁস দিয়ে যাত্রা শুরু করা রাকিবের খামারে এখন হাঁসের সংখ্যা 1300, যেখান থেকে দৈনিক গড়ে ডিম উৎপাদন হয় 700। আর সব খরচ বাদ দিয়ে প্রতিদিন লাভ থাকছে 1.5 থেকে 2,000 টাকা। 10 লাখ টাকা খরচ হয়েছে, সব খরচ বাদ দিয়ে 8 লাখ টাকা লাভ এসেছে। 8 বছরে চলতেছে ব্যবসার বয়স, তো মোটামুটি বেনিফিট আসতেছে।
খাতটি লাভজনক হলেও উদ্যোক্তাদের মাঝে মধ্যেই আর্থিক সংকটসহ নানা সমস্যায় পড়তে হয়। তবে সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকারিতে যদি আমরা বাচ্চা কিনি তো অনেক সময় আমাদের চাহিদা মতো পাই না আর কি। লোনটা উঠলি তাহলে আমাদের পক্ষে একটু সম্ভব মানে সুবিধা হয়। আমাদের এখানে প্রশিক্ষণ শেষে তাদের ঋণের ব্যবস্থাও আছে এবং সরকার চেষ্টা করে তাদেরকে একদম স্বল্প সুদে মাত্র 5% ইন্টারেস্টে তাদেরকে ঋণ প্রদান করে থাকি আমরা। এখানে যারা পড়াশোনা করছেন অথবা চাকরি পাচ্ছেন না, বেকার যুবক যুবতী, তারা যদি হাঁস পালনের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যদি এই কাজে আত্মনিয়োগ করেন তাহলে এখানে হাঁস পালন আরও বাড়বে বলে মনে করি। এদিকে চাহিদার তুলনায় নওগাঁ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কম থাকায় খামারিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় বাইরে থেকে বেশি দামে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হয় চড়া দামে। এ বিষয়ে হাঁস প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ কম পাওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। সরকার যদি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় খাদ্যের বাজেট প্রদান করে থাকেন তাহলে আমরা আরও বেশি বাচ্চা উৎপাদন করে আমাদের এই খামারিদের মাঝে বিতরণ করতে সক্ষম হব। জেলায় 73টি নিবন্ধিত ও 1356টি অনিবন্ধিত খামার রয়েছে। আর জেলায় হাঁস রয়েছে 26,63,000-এর বেশি, যা থেকে বছরে ডিম উৎপাদন হয় অন্তত 11,18,000 পিস। এর বাজার মূল্য 154 কোটি টাকার বেশি। এখন নওগাঁ। এখন সকালে নেব আরও একটা ভিডিওতে, একটু পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এবার ড্রোনের সাহায্যে বীজ বপন করা হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। বিশ্বব্যাপী গাছ ও বনাঞ্চল বাড়াতে দুর্গম এলাকায় নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতিতে বীজ থেকে চারা গজানোর মাত্রা 30%। আরও জানাবেন তানভীর জনি। কসোভোর উজাড় হওয়া বনাঞ্চল ফিরিয়ে আনতে ড্রোন দিয়ে বীজ বপন করা হচ্ছে। প্রতিটি ড্রোনে 100টি বীজের বল থাকে। কালো রঙের বলগুলো মাটি, বালি, খনিজ পদার্থ এবং সারের মিশ্রণ দিয়ে তৈরি করা, যা বীজকে পোকামাকড় বা ইঁদুর থেকে রক্ষা করে। সাস্টেনেবিলিটি লিডারশিপ কসোভো বা এসএলকে নামে অলাভজনক একটি সংস্থার তথ্য বলছে, বছরে 700 হেক্টরের বেশি বনভূমি হারাচ্ছে কসোভো। হারিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর বন ফিরিয়ে আনতে ড্রোনের সাহায্যে পাহাড়ি অঞ্চলে লিন্ডেন ও পাইন গাছের বীজ ফেলা হচ্ছে। Jemi këtu me qëllim për demonstrimin e mbjelljes së këtyre topave nëpërmjet të teknologjisë më inovative të dronit। একটি ড্রোন 2 ঘন্টায় 1 হেক্টর জমিতে 2 থেকে 5,000 বীজ রোপণ করতে পারে। হাতে রোপণের চেয়ে এই পদ্ধতিতে 5 গুণ দ্রুত সময়ে করা যায়। এছাড়া ড্রোন দিয়ে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বীজ বপন সম্ভব হচ্ছে। এই প্রকল্পের উন্নয়ন বিশেষজ্ঞ জানান, ড্রোনের সাহায্যে ফেলা এসব বীজের প্রায় 25 থেকে 30% অঙ্কুরিত হয়। তাই বীজ বপন করতে হয় প্রয়োজনের চেয়ে প্রায় 3 গুণ বেশি। The benefits of such technology is that we can plant on remote areas, so especially in areas where there was disasters such as fires or floods, where even firefighters had difficulties coming on the terrain. পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট এখন অনেকটাই ধ্বংসের মুখে। গাছ কাটা ও দাবানলে উজাড় হয়েছে লাখ লাখ হেক্টর বনভূমি। অবৈধভাবে কাঠ কাটাই ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের বেশিরভাগ বন। কলম্বিয়াতে বাস্তুচ্যুত মানুষের কারণে উজাড় হচ্ছে বনভূমি। সম্প্রতি দাবানলে উজাড় হয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া ও ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল। পরিবেশবিদরা বলছেন, জ্বালানি হিসেবে কাঠ ও পাতা জনপ্রিয় হয় এবং নগরায়নের কারণে প্রতিনিয়ত উজাড় হচ্ছে বন। একদিকে ধ্বংস হচ্ছে পরিবেশ, অন্যদিকে বিপন্ন হচ্ছে বন্যপ্রাণী। দ্রুত বন উজাড় রোধে এই কৌশল ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আফ্রিকা ও ইউরোপে ব্যবহার করা হচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব। পৃথিবীর নিম্ন কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। কসমস 2576 নামের স্যাটেলাইটের সক্ষমতা আছে অন্য স্যাটেলাইটের উপর হামলা করার। দ্রুতগতিতে মার্কিন স্যাটেলাইটের দিকে রুশ স্যাটেলাইটটি ধেয়ে আসছে বলে অভিযোগ পেন্টাগনের। যদিও আন্তর্জাতিক আইন মেনেই স্যাটেলাইট পাঠানো হয়েছে বলে দাবি ক্রেমলিনের। আরও জানাচ্ছেন নাফিয়ান মানমনন।
মহাকাশে বর্তমানে সচল স্যাটেলাইটের সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে সর্বোচ্চ 2,900-র বেশি স্যাটেলাইটের মালিকানা যুক্তরাষ্ট্রের। মোট স্যাটেলাইটের 84% অবস্থান পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লিওতে। সম্প্রতি পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে 9টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া। এর মধ্যে একটি হল কসমস 2576। সামরিক এই স্যাটেলাইটটির বিষয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে মহাকাশ বিজ্ঞানীরা, কারণ যুক্তরাষ্ট্রের বিশ্বাস মহাকাশে নজরদারি করতে পারে কসমস 2576, সঙ্গে অন্য স্যাটেলাইটের ওপর হামলাও করতে পারে যে কোনো সময়। পেন্টাগনের ধারণা, মহাকাশে পারমাণবিক অস্ত্র কর্মসূচির আওতায় কসমস উৎক্ষেপণ করেছে মস্কো। যুক্তরাষ্ট্র জানিয়েছে 2019 থেকে 2022 সাল পর্যন্ত মার্কিন স্যাটেলাইটের কাছাকাছি নিজেদের স্যাটেলাইট পাঠিয়েছিল রাশিয়া, যদিও বেসামরিকের সঙ্গে সামরিক স্যাটেলাইট পাঠানোর ঘটনা এবারই প্রথম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, একই কক্ষপথে অবস্থান করা মার্কিন স্যাটেলাইট USA 314-এর দিকে দ্রুত গতিতে এগোচ্ছে কসমস, ফলে যে কোনো সময় হামলা করার মতো দূরত্বে চলে আসতে পারে রুশ স্যাটেলাইটটি। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই চলছে মস্কোর মহাকাশ কর্মসূচি। Никак не могу это комментировать. Здесь мы действуем абсолютно в соответствии с международным правом. Мы ничего не нарушаем. গেল মাসে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র, যাতে ভেটো দেয় রাশিয়া। ওয়াশিংটনের অভিযোগ, ভেটো প্রয়োগের মাধ্যমে কোনো বিস্ফোরক তথ্য লুকাতে চাচ্ছে মস্কো, যদিও চলতি সপ্তাহে প্রায় একই ধরনের প্রস্তাব উত্থাপন করে রাশিয়া। ন্যূনতম ভোটের অভাবে বাতিল হয়ে যায় প্রস্তাবটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।